একটি রোবটের হাতে দুর্ঘটনাবশত একটি হাঁসের বাচ্চার পুরো পরিবার মারা যায়, আর সদ্য জন্ম নেওয়া বাচ্চা হাঁসটির লালন পালনের দায়িত্ব গিয়ে পড়ে সেই রোবটটির উপর। তো সে কি পারবে তার পরিবারের অভাব পূরণ করতে, কিংবা এমন বন্য পরিবেশে শত্রুদের হাত থেকে বাচ্চাটিকে বাঁচিয়ে রাখতে? আর কী বা হবে যখন বাচ্চা হাঁসটি জানতে পারবে যে এই রোবটটিই তার পরিবারের হত্যাকারী? হ্যাঁ বন্ধুরা, এমনই এক অসাধারণ গল্প নিয়ে তৈরি আমাদের আজকের মুভি দ্য ওয়াইল্ড রোবট। এটা আমার দেখা সেরা অ্যানিমেশন মুভিগুলোর একটি। তো আর দেরি না করে চলো শুরু করে দেওয়া যাক আজকের গল্পবাজি। মুভির শুরুতে আমরা একটি আইল্যান্ডের কিনারায় একটি ভাঙাচোরা রোবটের কন্টেনার দেখতে পাই, আর সেখানে থাকা কিছু প্রাণী খেলা করতে করতে ভুল করে কন্টেনারের ভেতরে থাকা রোবটটিকে অ্যাক্টিভেট করে দেয়। অ্যাক্টিভেট হওয়ার পরে রোবটটি বিভিন্ন ভাষায় তাদের গ্রিটিংস জানিয়ে তাদেরকে নিজের পরিচয় দেয়। সে বলে, আমি হলাম রজেন 7134, আমি সবসময় আমার কাজ শেষ করে থাকি, তো আমি কিভাবে আপনাদের সাহায্য করতে পারি? তার কথা শেষ হতে না হতে সেখানে একটি উঁচু ঢেউ চলে আসে। তো রজেম তখন আত্মরক্ষার জন্য একটি উঁচু স্থানে ওঠার চেষ্টা করে। প্রথমে সে ব্যর্থ হলেও পরবর্তীতে সে একটি কাঁকড়াকে অনুসরণ করে ঠিকই উপরে উঠে যায়। উপরে উঠে সে কাঁকড়াটিকে স্ক্যান করে বুঝতে পারে যে এটা কোনো জীবিত প্রাণী। সেভাবে এটাই হয়তোবা আমার কাস্টমার। সে তাকে জিজ্ঞাসা করে, আমি কিভাবে আপনাকে সাহায্য করতে পারি? আর তার কথা শেষ হতে না হতেই একটি গাংচিলে সে কাঁকড়াটিকে ধরে নিয়ে চলে যায়। রজেম তখন আইল্যান্ডের ভিতর দিকে গিয়ে তার কাস্টমার খুঁজতে থাকে। সে জঙ্গলের ভিতর যাকেই পায় তাকেই তার কাস্টমার ভেবে সেবা করতে চায়, কিন্তু হয় উল্টোটা। সবাই অদ্ভুত এই যন্ত্রটা দেখে তার থেকে দূরে পালিয়ে যেতে থাকে। কেউ কেউ আবার তার উপর আক্রমণও করে বসে। তো রজেম একটা পর্যায়ে বুঝতে পারে যে এদের ভাষা না শিখলে আমি এদের সাথে কোনোভাবেই কমিউনিকেট করতে পারবো না। তো সে তার লার্নিং মোড অ্যাক্টিভেট করে দিয়ে একটা জায়গায় বসে পড়ে আর সবকিছু অবজার্ভ করতে থাকে। আর বেশ কিছুদিন এভাবে থাকার পর সে তাদের সম্পূর্ণ ভাষা শিখে ফেলে। আর তারপর সে আবার তাদের সবাইকে বলে, আমি হলাম রজেন 7134, আমি আপনাদের বিভিন্নভাবে সাহায্য করতে পারি, তো আপনারা আমার কাছ থেকে কোন সেবাটি পেতে চান? তো সেখানে থাকা একটা কাঠবিড়ালি তাকে জিজ্ঞাসা করে, তুমি কি এখানে আমাদের মারতে এসেছো? রজেম বলে, মোটেও না, আমি এখানে তোমাদের সাহায্য করতে এসেছি। আর তার কথা শেষ হতে না হতেই একটা হরিণ এসে তাকে জোরে একটা গোতা দেয়, আর সে দূরে গিয়ে ছিটকে পড়ে। তারা সবাই ভাবে রজেম হয়তো মারা গেছে, কিন্তু তখনই রজেম উঠে পড়ে, আর তা দেখে সেখানকার সবাই তাকে মনস্টার ভেবে সেখান থেকে পালিয়ে যেতে থাকে। তো রজেম তখন আবার জিজ্ঞাসা করতে থাকে, কেউ কি আমাকে অর্ডার করেছিলে? কেউ করনি। কারোর কোনো সাড়া না পেয়ে রজেম তার ফ্যাক্টরিতে ফিরে যাওয়ার জন্য একটি উঁচু পাহাড়ে উঠে তার রিটার্ন ট্রান্সমিটারটি অ্যাক্টিভেট করতে থাকে। আর তখনই তার গায়ের উপর একটি বাজ পড়ে। বেচারা পাহাড় থেকে পড়ে গিয়ে কিছুক্ষণের জন্য বন্ধ হয়ে যায়। আর তারপর চোখ খুলেই সে দেখে অনেকগুলো রাকুন তার বিভিন্ন পার্টস নিয়ে ছিনিমিনি খেলছে। তো সে তাদের কাছ থেকে তার পার্টসগুলো উদ্ধার করে তার রিটার্ন ট্রান্সমিটারটি আবার অ্যাক্টিভেট করতেই যাবে, আর ঠিক তখনই একটা রাকুন তার ট্রান্সমিটারটি নিয়ে দেয় ভোদৌড়। রজেমও তার পিছন পিছন ছুটতে থাকে এবং অনেকক্ষণ ছোটার পর সে তার ট্রান্সমিটারটি উদ্ধারও করতে পারে। কিন্তু ছুটতে ছুটতে সে গিয়ে পড়ে একটা ভাল্লুকের সামনে, আর ভাল্লুকটি এবার রজেমকে ধাওয়া করে। ভাল্লুকের ধাওয়াকে দৌড়াতে দৌড়াতে রজেম একটি পাহাড়ের উপর থেকে নিচে গিয়ে পড়ে। এই জায়গাটিতে একটা মা হাঁস তার ডিমগুলোর সাথে বসবাস করত। রজেম উপর থেকে নিচে পড়ার কারণে ওই মা হাঁসটি মারা যায়, আর তার ডিমগুলো সব নষ্ট হয়ে যায়। কিন্তু সৌভাগ্যক্রমে রজেম সেখানে একটা ডিম ভালো অবস্থায় দেখতে পায়, আর স্ক্যান করে দেখে ওই ডিমটার ভিতরে এখনও হাঁসের বাচ্চা আছে। তাই রজেম ওই ডিমটাকে তার নিজের কাছে রেখে দেয়। কিছুক্ষণ পর রজেম যখন ওই ডিমটাকে দেখছিল তখন একটি শিয়াল এসে ওই ডিমটাকে মুখে নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। রজেম ওই শিয়ালের পিছু করতে থাকে। শিয়ালটার নাম হলো ফিঙ্ক। বেশ অনেকক্ষণ পিছু করার পর রজেম এখান থেকে নিচে পড়ে যায়। এটা দেখে তো ফিঙ্ক অনেক খুশি হয়ে যায়। আর ফিঙ্ক যখন সেখান থেকে চলেই যাবে তখন রজেম এইভাবে উপরে উঠে চলে আসে আর ফিঙ্ককে এইভাবে ঘিরে ধরে। ফিঙ্ক প্রথমে ভয় পেয়ে ডিমটা নিচে রেখে দেয়। রজেম যখন ডিমটা তার হাতে নিতেই যাবে তখন ফিঙ্ক আবারও ডিমটা মুখে নিয়ে দেয় এক লাফ, আর বেচারা গিয়ে পড়ে এক সজারুর উপর। রজেম ডিমটাকে যত্ন করে তার নিজের কাছে রেখে দেয়, আর ফিঙ্ককে ধরে তার শরীরের সমস্ত কাটা বের করতে থাকে। আর এরপর ফিঙ্ক যখন সেখান থেকে পালিয়ে যায় তখন রজেম ডিমের ভিতরে কিছুটা কম্পন অনুভব করে, আর ডিমটার মাঝে ধীরে ধীরে ফাটল ধরতে শুরু করে। এটা দেখে তো রজেম অনেক ঘাবড়ে যায়, আর ডিমটাকে ভেঙে যাওয়ার হাত থেকে বাঁচানোর জন্য যথেষ্ট চেষ্টা করে। কিন্তু শেষমেশ ডিমটা ভেঙে একটা কিউট হাঁসের বাচ্চা বেরিয়ে আসে। বাচ্চাটা যেহেতু জন্মের পরপরই রজেমকেই তার সামনে দেখে তো সে তাকে তার মা ভাবতে শুরু করে। কিন্তু রজেম তার ফ্যাক্টরিতে ফিরে যাওয়ার জন্য আবারও তার রিটার্ন ট্রান্সমিটার অ্যাক্টিভেট করতে থাকে। কিন্তু এখানে নেটওয়ার্ক না পেয়ে সে নেটওয়ার্ক খোঁজার জন্য সামনের দিকে এগিয়ে যেতে থাকে, আর বাচ্চাটাও রজেমের পেছন পেছন আসতে থাকে। রজেম বাচ্চাটাকে ইগনোর করে সামনের দিকে এগিয়ে যেতে থাকে। কিছুক্ষণ পর রজেম যখন নেটওয়ার্ক পেয়ে যায় তখন সে তার রিটার্ন ট্রান্সমিটারটি অ্যাক্টিভেট করতে গেলে সেই হাঁসের বাচ্চাটি এভাবে তার ট্রান্সমিটারটি নষ্ট করে দেয়। রজেম এই বাচ্চার আচার ব্যবহার কিছুই বুঝতে পারছিল না। তখন সে সামনে একটা মা প্রাণীকে তার বাচ্চাদের সঙ্গে দেখতে পায়। এই প্রাণীর একটা বৈশিষ্ট্য হলো যে তারা কোনো বিপদের মুখে পড়লে মরে যাওয়ার অভিনয় করতে থাকে, যেন শিকারী এসে এদেরকে না ধরে চলে যায়।
তো যাই হোক, রোজেম তাদেরকে দেখে চুপচাপ হাঁসের বাচ্চাটিকে ওই বাচ্চাদের মাঝে রেখে দেয়। আর বাচ্চাদের মা হাঁসের বাচ্চাটিকে দেখে তাকে জিজ্ঞাসা করে, তোমার মা কোথায়? তখন সেখানে রোজেম চলে আসে আর তারা রোজেমকে দেখে মনস্টার মনে করে মরে যাওয়ার অভিনয় করতে থাকে। কিন্তু যখন তারা দেখে যে রোবটটি তাদের উপর কোনো আক্রমণ করছে না, তখন সে ওই রোবটের কাছে এসে জিজ্ঞাসা করে, এই হাঁসের বাচ্চাটা কি তোমার? রোজেম বলে, এই বাচ্চাটি আমার পিছু করছে আর চিৎকার করে আমার মাথা খারাপ করে দিচ্ছে। সে বলে, বাচ্চারা এরকমই হয়, আর একটা হাঁসের বাচ্চা জন্ম নিয়ে সবার আগে যাকে দেখে তাকে সবসময় মনে রাখে, আর সেটা হলো তুমি। অর্থাৎ বাচ্চাটা তোমাকে নিজের মা মনে করছে। রোজেম বলে, বাচ্চার মা হওয়া, এই বিষয় নিয়ে তো আমার ভিতরে কোনো প্রোগ্রামিং নাই। তখন সে বলে, মা হওয়া কারোর ভিতরে প্রোগ্রাম করা থাকে না, এটা শিখে নিতে হয়। রোজেম বলে, আমার এখানে কোনো কাজ নাই, তাই আমাকে যত দ্রুত সম্ভব ফ্যাক্টরিতে ফিরে যেতে হবে। সে বলে, তোমার এখানে কাজ রয়েছে? এই বাচ্চা দেখাশোনা করাই তোমার কাজ? এটা শুনে রোজেম থেমে যায় আর বলে, আমি কাজ পেয়ে গেছি, আর আমাকে যেই কাজটা দেওয়া হয় আমি সবসময় এই কাজটা সম্পূর্ণ করার জন্য আমার সমস্ত দিয়েই চেষ্টা করি। এরপর রোজেম জিজ্ঞাসা করে, আপনি কি আমাকে বলতে পারবেন যে আমি এর খেয়াল রাখবো কিভাবে? সে বলে, তোমার এই বাচ্চাটাকে খাবার খাওয়ানো শেখাতে হবে। সাধারণত একটা প্রাণীর এরপরে আর কোনো কিছু দরকার হয় না, কিন্তু যেহেতু এটা একটা গজলিং, সেজন্য তোমাকে খাওয়া দাওয়ার পাশাপাশি সাঁতার কাটা আর আকাশে ওড়াও শেখাতে হবে। আর সেটাও আগামী শীত আসার আগে। শীত আসার আগেই তাকে এই আইল্যান্ড ছেড়ে চলে যেতে হবে, কেননা শীতের সময় সে এখানে টিকতে পারবে না। তোমাকে ধৈর্যের সাথে কাজ করতে হবে। এটা বলে সে তার বাচ্চাদের নিয়ে রোজেমকে গুড লাক বলে সেখান থেকে চলে যায়। আর তারপর রোজেম ভাবতে থাকে যে সে এই বাচ্চাটিকে খাবার খাওয়া, সাঁতার কাটা আর আকাশে ওড়া কিভাবে শেখাবে। তো সে খাবার খাওয়ানো দিয়ে শুরু করে। সে এই জিনিসটা এনে বাচ্চাটিকে খেতে দেয়, তারপর বাচ্চাটাকে এইভাবে সাঁতার কাটতে বলে আর এভাবে আকাশে উড়িয়ে দেয়। রোজেমের এই উল্টোপাল্টা কাজগুলো দূর থেকে ফিঙ্ক, মানে ওই শেয়ালটা দেখতে থাকে। রোজেমের এসব কাণ্ড দেখে ফিঙ্ক এসে তাকে বলে, আমি এই জঙ্গলের সব থেকে বুদ্ধিমান প্রাণী, আমি তোমাকে এই বাচ্চাটিকে দেখাশোনা করতে সাহায্য করতে পারবো, আর তুমি নিশ্চিত থাকতে পারো আমি এই বাচ্চাটিকে কখনোই খাবো না। রোজেম জিজ্ঞাসা করে, তুমি তাহলে সে সময় বাচ্চাটিকে চুরি কেন করেছিলে? ফিঙ্ক বলে, আমি একটা শিয়াল, এরকম চালাকি চুরি করাই আমার কাজ, কিন্তু তুমি আমাকে সাহায্য কেন করেছিলে? রোজেম বলে, আমি একটা রোবট, আমি সবাইকে সাহায্য করার জন্য সবার কাছ থেকে কাজ নেই আর ওই কাজকে সম্পূর্ণ করার দায়িত্ব গ্রহণ করি। আর তুমি যেহেতু অনেক বুদ্ধিমান একটা প্রাণী, তাই তুমি আমাকে বলো আমি এই বাচ্চাটাকে খাবার খাওয়া, সাঁতার কাটা আর আকাশে ওড়া কিভাবে শেখাবো। তখন ফিঙ্ক চালাকি করে বাচ্চাটিকে খাবার খাওয়া শেখানোর কথা বলে তার নিজের জন্য রোজেমকে বিভিন্ন রকমের খাবারের ব্যবস্থা করতে বলে, আর ওই খাবারগুলো দিয়ে সে নিজের পেট সেবা করতে থাকে। এভাবে সারাদিন বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে অনেক কিছু খাওয়ার পর শেষমেশ ফিঙ্ক মাটির নিচে থেকে কিছু পোকা বের করে দেয়, আর বাচ্চাটা ওই পোকাগুলোই অনেক মজা করে খেতে থাকে। বাচ্চাটাকে খাবার খেতে দেখে রোজেম বুঝতে পারে যে বাচ্চাটাকে খাবার খাওয়ানোর তার প্রথম টাস্ক কমপ্লিট হয়ে গেছে। এরপর রোজেম তার পাওয়ার কোরের অবস্থা দেখতে থাকে। ফিঙ্ক জিজ্ঞাসা করে, ওটা কি? রোজেম বলে, এটা আমার পাওয়ার কোর, এটা নষ্ট হয়ে গিয়েছে, আর সেজন্য আমাকে আমার সোলার সারফেস আর ব্যাটারির মাধ্যমে কাজ চালাতে হচ্ছে। শুধু তাই না, আমার ট্রান্সমিটারটাও নষ্ট হয়ে গেছে, আমার একটা নতুন ট্রান্সমিটারও প্রয়োজন। ফিঙ্ক বলে, যদি আমরা এখানে আশেপাশে অন্য কোনো রোবটকে খুঁজে পাই তাহলে আমরা ওই রোবটকে মেরে তার ট্রান্সমিটারটি নিয়ে নেব, তাহলেই তোমার এই সমস্যার সমাধান হয়ে যাবে। রোজেম বলে, নেগেটিভ, আমার প্রোটোকল হলো আমি কারোর ক্ষতি কখনোই করতে পারবো না। ফিঙ্ক বলে, তোমাকে জঙ্গলে বসবাস করার নিয়মকানুন শিখতে হবে। আমি, ওই ভাল্লুক, আমরা সবাই জঙ্গলে বেঁচে থাকার চেষ্টা করছি, আর বেঁচে থাকতে হলে আমাদের একে অপরের ক্ষতি করতেই হবে। বেশি সহজ সরল হলে আমরা জঙ্গলে বেঁচে থাকতে পারবো না। তবে তুমি এই হাঁসের বাচ্চাটিকে পেলে কোথায়? রোজেম বলে, একটা অ্যাক্সিডেন্টের কারণে এই বাচ্চার পুরো পরিবার আমার কারণে শেষ হয়ে গেছে। এটা শুনে ফিঙ্ক বলে, আমি তোমাকে একটা ভালো পরামর্শ দিই, তুমি কখনো এই বাচ্চাটিকে এই কথা বলবে না যে তোমার কারণে ওর পুরো পরিবার শেষ হয়ে গেছে। রোজেম বলে, ঠিক আছে, কিন্তু তোমার কি মনে হয় এই বাচ্চাটিকে আকাশে ওড়া আর সাঁতার কাটা শেখাতে কত সময় লাগতে পারে? ফিঙ্ক বলে, সাঁতার কাটা তো অনেক সহজ, আমার মা আমাকে যেভাবে সাঁতার কাটা শিখিয়েছিল আমিও এই বাচ্চাটিকে সেভাবে সাঁতার কাটা শেখাবো। এটা বলে ফিঙ্ক ওই বাচ্চাটিকে একটা লাথি মেরে পানিতে ফেলে দেয়। রোজেম বাচ্চাটিকে পানি থেকে বের করে বলে, তোমার এই উল্টোপাল্টা কাজে বাচ্চাটি কখনোই সাঁতার কাটা শিখতে পারবে না। ফিঙ্ক রোজেমকে বলে, আমি তোমাকে একটা কথা বলি, এই জঙ্গলে অনেক ভয়ানক প্রাণী রয়েছে, ওই প্রাণীগুলোর সামনে এই ছোট্ট বাচ্চাটি অনেক দুর্বল। সত্যি বলতে আমার মনে হয় বাচ্চাটার আসল পরিবারও যদি তার সাথে থাকতো তাহলেও মনে হয় না এই ছোট্ট বাচ্চাটা এতক্ষণ জীবিত থাকতে পারতো। তাই আমার মতে তোমার এই বাচ্চাটার উপর বেশি মায়া লাগানো ঠিক হবে না। তবে তুমি চাইলে আমি এই বাচ্চাটিকে খেয়ে ফেলতে পারি, যেন পরবর্তীতে তোমার কোনো কষ্ট না হয়। রোজেম বলে, তুমি আবার নেগেটিভ কথা বলছো, এই বাচ্চাটিকে খেয়ে ফেললে আমার কাজ কখনোই কমপ্লিট হবে না। ফিঙ্ক বলে, যদি তুমি চাও যে এই বাচ্চাটার যেন কেউ কোনো ক্ষতি না করতে পারে তাহলে তোমার এই বাচ্চাটার জন্য একটা ঘর তৈরি করা উচিত, যেখানে বাচ্চাটা একদম সুরক্ষিত থাকবে। তারপর রোজেম জঙ্গলের বিভিন্ন জিনিস সংগ্রহ করে তাদের জন্য একটা সুরক্ষিত ঘর বানাতে থাকে। তারপর তারা সেখানে একটি প্রাণীকে দেখতে পায়।
রজেম ফিঙ্ককে জিজ্ঞাসা করে এখানে কি হচ্ছে। ফিঙ্ক বলে ওই প্রাণীটার নাম হলো প্যাডলার। সেই জঙ্গলের সবচেয়ে বিশাল আকৃতির যে গাছটি আছে ওই গাছটিকে প্রতিদিন মুখের মাধ্যমে কাটার চেষ্টা করে, তার মাথাটাই নষ্ট হয়ে গেছে। এটা বলে ফিঙ্ক প্যাডলারকে উদ্দেশ্য করে বলে তোমার কাজ তুমি জীবনেও শেষ করতে পারবে না। যখন একটা প্রাণী দাঁতের মাধ্যমে এত বড় একটা গাছ কাটার চেষ্টা করে তখন তার মাথাটাও একদম কাঠের মতোই শক্ত হয়ে যায়। বুঝতে পেরেছো গাধারাম? এটা শুনে সেখানে সবাই হাসতে শুরু করে। তখন প্যাডলার বলে একদিন সবাই তাদের ভুল অবশ্যই বুঝতে পারবে। এদিকে ছোট বাচ্চাটি এখন ধীরে ধীরে কথা বলতে শুরু করেছে এবং সে রোজেমের নাম উচ্চারণ করার চেষ্টা করছে, কিন্তু সে ভালোভাবে রোজেম শব্দটি উচ্চারণ করতে পারছিল না। সেজন্য রোজেম তাকে বলে তুমি আমাকে রোজ বলে ডাকতে পারো। তারপর বেশ অনেকটা সময় কাজ করার পর রোজ তাদের জন্য একটা সুরক্ষিত ঘর বানিয়ে ফেলে। আর সন্ধ্যাবেলা ঘর তৈরির আরও কিছু জিনিস নেওয়ার জন্য যখন তারা সমুদ্রের পাড়ে আসে তখন হঠাৎ বৃষ্টি শুরু হয়ে যায়। তখন ফিঙ্ক রোজকে বলে তুমি এই বাচ্চাটির নাম কি রাখবে? রোজ বলে এই বাচ্চাটির নাম হলো গজলিং 0001। ফিঙ্ক বলে না, এটা একদম ফালতু একটা নাম। তারপর বাড়িতে এসে ফিঙ্ক বলতে থাকে ওর নামে কোনো নাম্বার থাকা ঠিক হবে না, তুমি শেষের নাম্বারগুলো বাদ দিয়ে ওর জন্য একটা সুন্দর নাম রাখো। তখন রোজ ভেবেচিন্তে বাচ্চাটার নাম রাখে ব্রাইট বিল, আর বাচ্চাটিকে জিজ্ঞাসা করে তোমার কি নামটা পছন্দ হয়েছে? বাচ্চাটা বলে হ্যাঁ, আমার নামটা অনেক পছন্দ হয়েছে। আর কিছুক্ষণ পর বাইরে বৃষ্টি হওয়ার কারণে অনেক জোরে বিদ্যুৎ চমকাতে থাকে। এটা দেখে ছোট্ট ব্রাইট বিল অনেক ভয় পেয়ে যায়। ফিঙ্ক বলে এখন ভয়ের কারণে ও নিজেও ঘুমাতে পারবে না আর আমাদেরকেও ঘুমাতে দেবে না। রোজ বলে তাহলে এখন কি করা যায়? ফিঙ্ক বলে তোমার ব্রাইট বিলকে একটা গল্প শোনাতে হবে। রোজ বলে কিন্তু গল্প শুনলে ব্রাইট বিল ঘুমাবে কিভাবে? ফিঙ্ক বলে কেউ আমাদেরকে যখন গল্প শোনায় আমাদের অনেক ভালো লাগে আর এজন্য বাচ্চারা তাড়াতাড়ি ঘুমিয়ে পড়তে পারে। তারপর ফিঙ্ক ছোট্ট ব্রাইট বিলকে একটা গল্প শোনাতে থাকে। ফিঙ্ক বলতে থাকে একবার একটা ছোট্ট আইল্যান্ডে আমাদের ছোট্ট একটা ব্রাইট বিল বাস করত। আর ছোট্ট ব্রাইট বিল একদম একা ছিল, কারণ একটা দুর্ঘটনায় তার পুরো পরিবার এই দুনিয়া থেকে চলে গেছে। ছোট ব্রাইট বিল শুধু একটা মাছ এত। একদিন আকাশের দিকে তাকিয়ে সবচেয়ে উজ্জ্বল যে তারা, তার কাছে ব্রাইট বিল তার মনের কথাগুলো বলছিল। আর তখন একটা সুন্দর রোবট ব্রাইট বিলের এই কথাগুলো শুনে ফেলে এবং রোবটটি দ্রুত ব্রাইট বিলের কাছে চলে আসে আর তাকে অনেক ভালোবেসে বড় করতে থাকে। এভাবে ফিঙ্ক ছোট্ট ব্রাইট বিলকে গল্প শোনাতে থাকে আর গল্প শুনতে শুনতে ব্রাইট বিল ঘুমিয়ে পড়ে। রোজ ফিঙ্ককে জিজ্ঞাসা করে ভালোবাসা মানে কি? ফিঙ্ক বলে ভালোবাসা হলো এমন একটা জিনিস, যদি ছেলেবেলায় কেউ ভালোবাসা না পায় তাহলে তার জীবনের অনেকটা সময় ভালোবাসার কথা চিন্তা করতে করতেই কেটে যায়। তখন রোজ বলে আমাকে আমার ব্যাটারি বাঁচানোর জন্য আগামীকাল সকাল পর্যন্ত শাটডাউন হতে হবে। তখন ছোট ব্রাইট বিল রোজের কাছে এসে এখানে ঘুমিয়ে পড়ে আর ফিঙ্কও নিজে ঘুমানোর জন্য রোজের কাছে চলে আসে আর তারা তিনজন একসাথে এইভাবে ঘুমিয়ে পড়ে। এখান থেকে গল্পটা কিছু সময় সামনে চলে আসে। ব্রাইট বিল এখন অনেক বড় হয়ে গেছে আর ব্রাইট বিল যেহেতু ছোটবেলা থেকে একটা রোবটের সাথে বড় হয়েছে সেজন্য তার কথাবার্তা, আচার আচরণ সবকিছুই একদম রোজের মতো। আর সে কারণেই ব্রাইট বিল এখন পর্যন্ত কোনো বন্ধু বানাতে পারেনি এবং কেউ তার সাথে বন্ধুত্ব করতেও চায় না, কেননা সবাই ব্রাইট বিলকে অনেক আজব মনে করে। তো তারপর ব্রাইট বিলের সাঁতার কাটার ট্রেনিংয়ের সময় চলে আসে, কিন্তু সে সাঁতার কাটার জন্য পানিতে নামতে অনেক ভয় পাচ্ছিল আর সেজন্য ফিঙ্ক তাকে ধাক্কা মেরে পানিতে ফেলে দেয় আর ব্রাইট বিল সাঁতার কাটার চেষ্টা করতে থাকে। রোজ ব্রাইট বিলকে সাঁতার কাটতে দেখে বুঝে যায় যে তার দ্বিতীয় টাস্কটিও কমপ্লিট হয়ে গেছে। বিল সাঁতার কাটতে কাটতে অনেকটা দূরে চলে যায় এবং সেখানে সে নিজের মতোই আরও অনেকগুলো গজলিংকে দেখতে পায়। বিল তাদের সাথে কথা বলে বন্ধুত্ব করার চেষ্টা করে, কিন্তু কেউই বিলের সাথে ভালোভাবে কথা বলে না। সবাই বলে তুমি একটা মনস্টারের সাথে বড় হয়েছো, তুমি একদমই আমাদের মতো না। ব্রাইট বিলকে তিনটা গজলিং একসাথে মিলে ঘিরে ধরে অনেকভাবে টর্চার করতে থাকে। এটা দেখে রোজ নিজে সেখানে চলে আসে আর রোজকে দেখে সবাই মনস্টার মনে করে সেখান থেকে পালিয়ে যায়। ব্রাইট বিল এই ঘটনায় অনেকটা মন খারাপ করে। তখন একটা ভয়ানক সামুদ্রিক প্রাণী ব্রাইট বিলের উপর আক্রমণ করে বসে। ফিঙ্ক রোজকে বলে ব্রাইট বিল বিপদে রয়েছে, ওকে তাড়াতাড়ি উদ্ধার করো। রোজ যখন ব্রাইট বিলের কাছে যাওয়ার জন্য পানিতে আসে তখন রোজের পা একটা বড় পাথরের সাথে আটকে যায়। সে কোনোভাবেই সেখান থেকে নড়তে পারছিল না, তাই সে ব্রাইট বিলকে যত দ্রুত সম্ভব তার কাছে সাঁতরে আসতে বলে। আর ফাইনালি রোজ তার হাতের মাধ্যমে ওই সামুদ্রিক প্রাণীটাকে ব্রাইট বিলের থেকে দূরে সরিয়ে দেয় আর ব্রাইট বিল রোজের কাছে চলে আসে। বিল বলে এই প্রাণীটা আমার উপর আক্রমণ করলো কেন? তখন বিলের মতো আরও কয়েকটা গজলিং এসে বলে কারণ তুমি অনেক বড় একটা বোকা। রোজ বলে ব্রাইট বিলও তোমাদের মতো, ও শুধু তোমাদের সাথে বন্ধুত্ব করার জন্যই তোমাদের কাছে গিয়েছিল। তখন তারা বলে ও কখনোই আমাদের মতো না, ও আমাদের থেকে অনেক আলাদা। রোজ বলে একদমই না, ও একদমই তোমাদের মতো। ব্রাইট বিল অনেক মন খারাপ করে রোজকে মা নাম ধরে ডেকে বলে আমাদের এখান থেকে চলে যাওয়া উচিত। এটা শুনে তারা বলে তুমি কি এই রোবটটাকে তোমার মা মনে করো? ব্রাইট বিল বলে হ্যাঁ অবশ্যই। তারা বলে এটা তোমার মা নয়, এই রোবটটা তোমার আসল মাকে হত্যা করেছে আর এই কথাটা তোমার কাছ থেকে লুকিয়ে রেখেছে। এই ঘটনা জঙ্গলের প্রত্যেকটা প্রাণীই জানে।
এটা শুনে ব্রাইট বিল অনেক কষ্ট পায়, আর ওই প্রাণীগুলোর কথা শুনে ফিঙ্ক অনেক রাগান্বিত হয়ে তাদের উপর আক্রমণ করার জন্য ঝাঁপিয়ে পড়ে। তখন রোজ ফিঙ্ককে ধরে ফেলে আর সেখান থেকে চলে যেতে থাকে। তারপর বাড়িতে এসে ব্রাইট বিল রোজের কাছে সব সত্যি কথা জানতে চায়। রোজ বলে, হ্যাঁ, একথা সত্য যে আমার কারণে তোমার পুরো পরিবার এই দুনিয়া ছেড়ে চলে গেছে। তখন বিল অনেক রাগান্বিত হয়ে বলে, তাহলে আমাকে তোমরা আগে বলোনি কেন? রোজ তখন বলে, আমার মনে হয়েছিল যে এই ঘটনা জেনে তোমার কোনো লাভ হবে না। বিল তখন অনেক মন খারাপ করে বলে, তোমার এই কথাটা আমাকে আগেই বলা উচিত ছিল। আমি তো তোমাদেরকেই আমার ফ্যামিলি মনে করতাম, কিন্তু আমি জানতাম না যে তুমি আমার পুরো পরিবারকে হত্যা করেছ। রোজ বলে, ওইসব কোনো কিছুই আমি ইচ্ছাকৃতভাবে করিনি, সবকিছুই ভুলবশত হয়েছে, আর আমি শুধু তোমাকে সাহায্য করতে চেয়েছিলাম। কিন্তু ব্রাইট বিল রোজের কোনো কথাই শোনে না। সে অনেক রাগান্বিত হয়ে কথা বলতে থাকে আর বলে, আমার আসল মা বেঁচে থাকলে আজকে আমি নর্মাল হতাম, সবার সাথে মিশতে পারতাম, কেউ আমাকে কখনোই অদ্ভুত বলতো না। তুমি কখনোই আমার কষ্ট বুঝতে পারবে না, তুমি কোনো কিছুই বুঝতে পারবে না, কেননা তোমার কোনো অনুভূতিই নাই, তুমি কখনোই আমার মা হতে পারো না। এটা বলে ব্রাইট বিল রাগারাগি করে সেখান থেকে চলে যায়। আর ব্রাইট বিলের কথাগুলো শুনে রোজও অনেক কষ্ট পায়। পরের দৃশ্যে আমরা রোজকে সমুদ্রের পাড়ে দেখতে পাই। রোজ সেখানে তার মতো আরও অনেকগুলো রোবটকে ভাঙাচোরা অবস্থায় দেখতে পায়। রোজ একটা রোবটকে উঠিয়ে এখানে ক্লিক করলে প্রজেক্টরের মতো করে একটা ভিডিও প্লে হতে দেখতে পায়। আর ওই ভিডিওতে তার মতো রোবটদেরকে কিভাবে মানুষের সাথে থাকার জন্য তৈরি করা হয়েছে এই বিষয়ে সবকিছু বলতে থাকে। তো ভিডিওটা শেষ হলে রোজ একটা রোবটের বডি পার্টসগুলো কোনো রকমে আরেকটার সাথে জোড়া লাগিয়ে একটা রোবটকে চালু করে ফেলে, আর ওই রোবটের সাথেই তার মনের কথাগুলো বলতে থাকে। রোজ সেই রোবটটিকে বলে, আমার কাছে একটি বাচ্চা আছে, আমি ওই বাচ্চাটিকে সব দিক দিয়ে সাহায্য করার চেষ্টা করি, কিন্তু আমি তাকে ভালোভাবে সাহায্য করতে পারছি না, এই কাজটা আমি কিভাবে সম্পন্ন করব? আর এভাবে রোজ ওই রোবটটির সাথে আরও অনেক কথা বলতে থাকে। তো রোজের কথা শুনে রোবটটি বুঝতে পারে যে সে তার প্রোগ্রামিংয়ে কিছু পরিবর্তন করে ফেলেছে এবং সে সবকিছুই মানুষের মতো অনুভব করছে। তো সে রোজকে বলে, তুমি একটা ডিফেক্টিভ রোবট, তোমার আবারও ফ্যাক্টরিতে ফিরে যাওয়া উচিত। তুমি ফ্যাক্টরিতে ফিরে গেলে তারা তোমাকে আবার আগের মতো করে দেবে, তোমার ভিতরে কোনো রকম ফিলিংস থাকা যাবে না। এটা বলে সে রোজকে ফ্যাক্টরিতে ফিরে যাওয়ার জন্য তার নিজের ট্রান্সমিটারটি দিয়ে দেয় আর বলে, তুমি যত দ্রুত সম্ভব ফ্যাক্টরিতে ফিরে যাও। এটা বলে ওই রোবট বন্ধ হয়ে যায় আর রোজ ট্রান্সমিটারটি নিয়ে পাহাড়ের উপর এসে এখানে বসে কিছু একটা ভাবতে থাকে। তখন সেখানে ফিঙ্ক চলে আসে আর রোজ তাকে ওই ট্রান্সমিটারটি দেখিয়ে বলে, আমি এখান থেকে চলে যাচ্ছি, আমি বুঝতে পেরেছি যে আমার আসল দুনিয়া কোনটা, সেখানে সবাই একদম আমার মতো, আমি সেখানে ফিরে গেলে তারা আমাকে একদম ঠিক করে দেবে, আর হয়তো আমার দুনিয়াতে আমার প্রয়োজন আছে, সম্ভবত ওখানে এমন কেউ আছে যার সত্যিকার অর্থেই আমার সাহায্যের প্রয়োজন। তখন ফিঙ্ক বলে, শীত আসতে আর অল্প কিছুদিন বাকি, আর আমাদের ব্রাইট মিলকে খুব তাড়াতাড়ি আকাশে ওড়া শেখাতে হবে, আর তাই তুমি এখন এখান থেকে যেতে পারবে না। তখন রোজ বলে, আমার মনে হয় না যে ব্রাইট বিল এখন আমাদের থেকে কোনো রকম সাহায্য নেবে। তখন ফিঙ্ক বলে, এই জঙ্গলে শুধুমাত্র আমরাই ওর বন্ধু, ওকে আমাদের কথা শুনতেই হবে, এছাড়া ওর কাছে আর কোনো উপায় নেই। আর এটা শুনে রোজ ফ্যাক্টরিতে ফিরে না গিয়ে সেখানেই থেকে যায়। আর ফিরে এসে তারা ব্রাইট বিলকে আকাশে ওড়া শেখানোর জন্য বোঝাতে শুরু করে, কিন্তু ব্রাইট বিল তাদের কোনো কথাই শুনতে যাচ্ছিল না। রোজ ব্রাইট বিলকে বলে, এটা তোমার ভবিষ্যতের জন্যই, তুমি যদি সত্যিই বেঁচে থাকতে চাও তাহলে তোমাকে আকাশে ওড়া শিখতেই হবে, যেন তুমি আর আমরা দুজনেই আমাদের দুনিয়াতে ফিরে যেতে পারি। বিল তখন আকাশের দিকে তাকিয়ে তার মতোই অনেকগুলো পাখিকে আকাশে উঠতে দেখতে পারে আর বলে, তোমাদের কি সত্যিই মনে হয় যে আমি আকাশে উঠতে পারবো? রোজ বলে, তুমি অবশ্যই আকাশে উঠতে পারবে, তোমার নিজের উপর সম্পূর্ণ ভরসা রাখতে হবে আর নিয়মিত প্র্যাকটিস করতে হবে। সে ব্রাইট বিলকে তার কাঁধে বসিয়ে দৌড়াতে দৌড়াতে ব্রাইট বিলকে উড়তে সাহায্য করতে থাকে, কিন্তু ব্রাইট বিল আকাশে যেয়ে নিজের আত্মবিশ্বাস হারিয়ে ফেলে, যার কারণে সে ভালোভাবে উড়তেই পারে না। সেজন্য রোজ একটা পাখিকে ব্রাইট বিলকে ওড়া শিখতে সাহায্য করতে বলে, আর ওই পাখিটা ব্রাইট বিলকে আকাশে ওড়ার সময় তার সাথে থেকে তাকে সাহায্য করতে থাকে। রোজ ব্রাইট বিলকে বলে, একটা কথা সবসময় মনে রাখবে, এমন কোনো কাজ নেই যেটা অন্য কেউ করতে পারবে আর তুমি করতে পারবে না, নিজের উপর বিশ্বাস রাখবে। এভাবে বেশ অনেকটা সময় ট্রেনিং করার পর ব্রাইট বিল মোটামুটি ভালোভাবেই আকাশে ওড়া শিখতে পারে। আর তখন একটা গজলিং সেখানে এসে রোজকে নিজের পরিচয় দিয়ে বলে, কিছুদিন পরে আমরা সবাই মাইগ্রেশনে বের হব, আর আমি সেই দলের লিডার, আমি অনেকক্ষণ ধরেই তোমাদের উপর নজর রাখছি, আর আমার ব্রাইট বিলকে অনেক পছন্দ হয়েছে, সে অনেক ট্যালেন্টেড। রোজ জিজ্ঞাসা করে, তোমরা কয়দিন পর বের হচ্ছ? লিডার বলে, আমরা আর 1 সপ্তাহ পরেই বের হচ্ছি। রোজ জিজ্ঞাসা করে, তোমার কি মনে হয় যে এই 1 সপ্তাহে ব্রাইট বিল তোমাদের মতো আকাশে ওড়া শিখতে পারবে? লিডার বলে, তাকে কঠোর পরিশ্রম করতে হবে, তুমি তাকে সারাদিন আকাশেই রাখবে, সারাদিনের একটা অংশেও যেন ব্রাইট বিলের পা জমিনে স্পর্শ না করে। রোজ বলে, আমি বুঝতে পেরেছি, কিন্তু ব্রাইট বিল কি এটা করতে পারবে? লিডার বলে, সে অবশ্যই পারবে, তাকে শুধু কঠোর পরিশ্রম করতে হবে। এটা বলে লিডার সেখান থেকে চলে যায় আর রোজ ব্রাইট বিলকে আরও কঠোরভাবে ট্রেনিং দিতে শুরু করে। ব্রাইট বিল সারাদিন সারারাত একটানা অনেক পরিশ্রম করে আকাশে উঠতে থাকে
আর যেদিন সকালে সমস্ত গাজলিং মাইগ্রেশনের জন্য বেরিয়ে যাবে তার আগের দিন রাত পর্যন্ত কঠোর পরিশ্রম করতে থাকে। তো বিল পরের দিন সকালে সবার সাথে আকাশে ওড়ার জন্য খোলা মাঠে সবার মাঝে চলে আসে। লিডার সেখানে সবাইকে আকাশে ওড়ার জন্য মোটিভেশন দিয়ে ব্রাইট বিলের কাছে আসে আর বলে, তুমি একটা অসাধারণ অ্যাডভেঞ্চারে বের হচ্ছ। একটা গজলিংয়ের জন্য তার প্রথম মাইগ্রেশনটা জীবনের সবচেয়ে বেস্ট একটা অ্যাডভেঞ্চার, আর তুমি আমার দলের সাথে গেলে আমি অনেক খুশি হব। আর আমি চাই আকাশে ওড়ার সময় তুমি আমার আশেপাশেই থাকো। ব্রাইট বিল বলে, আমি চেষ্টা করব। তখন লিডার ব্রাইট বিলকে রোজের দিকে উদ্দেশ্য করে বলে, আজ যে তুমি আকাশে উঠতে পারছো এটা রোজ তোমাকে গিফট করেছে। ব্রাইট বিল বলে, হ্যাঁ আমি বুঝতে পেরেছি। লিডার বলে, না তুমি বুঝতে পারোনি। আশেপাশে তাকিয়ে দেখো, তুমি কি এখানে তোমার বয়সী কাউকে দেখতে পাচ্ছ? তুমি সবার থেকে সাইজে ছোট, যার কারণে তুমি মন খারাপ করছো। কিন্তু তুমি কি কখনো এটা ভেবে দেখেছো যে অ্যাক্সিডেন্ট তোমার পুরো পরিবারকে শেষ করে দিয়েছে? ওই অ্যাক্সিডেন্টের কারণেই তুমি বেঁচে আছো। তুমি ভেবে দেখেছো যে রোজ তোমার খেয়াল না রাখলে আজ তোমার কি অবস্থা হতো? এটা শুনে ব্রাইট বিল বুঝতে পারে যে সে রোজের সাথে কতটা খারাপ ব্যবহার করেছে। তখন রোজ লিডারের কাছে এসে বলে, আমার বাচ্চাটার খেয়াল রাখার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। লিডার বলে, আমি তোমার মতো একজনের সাথে দেখা করতে পারে নিজেকে অনেক গর্বিত মনে করছি। তুমি সত্যিই অসাধারণ। আর এটা বলে লিডার সবাইকে মাইগ্রেশন শুরু করার জন্য অর্ডার দেয় আর সবাই আকাশে উঠতে শুরু করে। ব্রাইট বিল রোজকে বলে, আমার এখন চলে যাওয়ার সময় এসে গেছে। রোজ বলে, আমি এটা ভেবে অনেক খুশি যে তোমার যেখানে যাওয়ার কথা তুমি সেখানেই যাচ্ছ। সবসময় নিজের খেয়াল রাখবে। আর ফিং ব্রাইট বিলকে বলে, তুমি সবসময় নিজের মতো করে উড়বে, কখনো কাউকে কপি করতে যাবে না। তুমি যেমনই হও না কেন সেরকমই একদম অসাধারণ। তারপর ব্রাইট বিল রোজ আর ফিংকে বিদায় জানিয়ে সবার সাথে নিজের অ্যাডভেঞ্চারে বেরিয়ে পড়ে। আর রোজের তৃতীয় টাস্কটিও কমপ্লিট হয়ে যায়। ব্রাইট বিল চলে যাওয়ায় রোজ অনেকক্ষণ মন খারাপ করে বসে থাকে। আর এভাবে কিছুক্ষণ যাওয়ার পর সেখানে বরফ পড়তে শুরু করে। ফিংক এসে রোজকে বলে, তুমি কি চলে যাওয়ার সিদ্ধান্ত নিয়ে ফেলেছ? রোজ বলে, হ্যাঁ। ফিং বলে, এমন কেউ হতে পারতো না যে তুমি ফিরে না যেয়ে আমাদের সাথে এখানে থেকে যেতে? তুমি এখানে থেকে গেলে আমরা সবাই একসাথে অনেক মজা করব। কিন্তু তুমি যদি না থাকো তাহলে এই শীতের হাত থেকে বাঁচার জন্য আমাকে আমার গুহাতে যেতে হবে। রোজ বলে, আচ্ছা আমরা যদি কাউকে ভালোবাসি তাহলে আমরা ওই ভালোবাসাটাকে বুঝবো কিভাবে? ফিং বলে, তুমি কাউকে ভালোবাসো কিনা এটা তুমি নিজেই বুঝতে পারবে, কিন্তু কথা হলো সময় থাকতে তোমার ভালোবাসাটা প্রকাশ করা উচিত। রোজ তখন বলে, আর যদি দেরি হয়ে যায় তাহলে কি হবে? ফিং বলে, দেরি হয়ে গেলে কি হবে এটা আমি জানি না। আর এটা বলে সে চলে যায়। তারপর রোজ কিছুটা সময় ওই জঙ্গলের বিভিন্ন জায়গায় হাঁটাহাঁটি করে একটি পাহাড়ের উপরে সে তার রিটার্ন ট্রান্সমিটারটি অ্যাক্টিভেট করে দেয়। আর ফ্যাক্টরিতে সবাই রোজের লোকেশনটা জেনে যায়। অন্যদিকে আমরা ব্রাইট বিল ও তার বন্ধুদের দেখতে পাই। তারা সবাই একসাথে পৃথিবীর বিভিন্ন সুন্দর সুন্দর জায়গা ঘুরে বেড়াচ্ছিল, কিন্তু হঠাৎ করে তারা আকাশে ভয়ানক একটি ঝড়ের মধ্যে ফেসে যায়। লিডার বলে, এই ঝড় বন্ধ হওয়া পর্যন্ত আমাদের একটা জায়গায় আশ্রয় নিতে হবে। আর তারা আশ্রয় নেওয়ার জন্য একটা ফ্যাক্টরির ভিতরে চলে আসে। আর কাকতালীয়ভাবে এই ফ্যাক্টরিটাই ওই ফ্যাক্টরি যেখানে রোজকে বানানো হয়েছে। আর সেজন্য সেখানে ব্রাইট বিল রোজের মতো একটা রোবটকে দেখতে পায় আর তাকে রোজ মনে করে তার সাথে কথা বলার চেষ্টা করতে থাকে। তখন সেখানে আরও কয়েকটা রোবট চলে আসে আর রোবটগুলো ভিতরে থাকা মানুষদের জানিয়ে দেয় যে বাইরে অনেকগুলো পাখি আক্রমণ করেছে। আর সেখানে অনেক খারাপ একটা হইচই শুরু হয়ে যায়। সবাই ভয় পেয়ে এদিক সেদিকে পালাতে শুরু করে। বিল তখন সবাইকে বলে, তোমরা ভয় কেন পাচ্ছ? এরা রোজের মতোই রোবট আর এরা কারোর ক্ষতি করে না। তখন লিডার বলে, তুমি একটা রোবটের কাছে বড় হয়েছ তাই তুমি ভয় পাচ্ছ না, কিন্তু এরা কেউ রোবটের কাছে বড় হয়নি। তো এই সময়ে তুমিই সবাইকে পথ দেখাতে পারবে। তুমি এখন লিডার হয়ে সবাইকে বাইরে নিয়ে যাও। সে সময় একটা রোবট এসে তাদের উপর উল্টোপাল্টাভাবে আক্রমণ করতে শুরু করে। তখন লিডার বিলকে বলে, তুমি সবাইকে নিয়ে বাইরে বেরিয়ে যাও, আর আমি এই রোবটকে বিভ্রান্ত করছি, আমার জন্য অপেক্ষা করার দরকার নেই। তো ব্রাইট বিল অনেক দক্ষতার সাথে সবাইকে নিয়ে ওই ফ্যাক্টরি থেকে বাইরে বেরিয়ে আসে, কিন্তু লিডার ওই রোবটের গুলিতে মারা যায়। এরপর আমরা দেখি রোজ তার বানানো সেই ঘরে ফিরে এসেছে আর সে সেখানে ফিংকেও দেখতে পায়। ফিংক রোজকে জিজ্ঞাসা করে, তুমি এখানে কি করছো? রোজ বলে, আমি চলে যাওয়ার সিদ্ধান্ত পরিবর্তন করেছি আর আমার ট্রান্সমিটারটাও বন্ধ করে দিয়েছি। এখন আমি তোমাদের সাথে এখানেই থাকবো। ফিং বলে, তোমাকে দেখে আমার অনেক ভালো লাগছে। আজকে বাইরের আবহাওয়া অনেক খারাপ। বাইরে এত পরিমাণ ঠান্ডা পড়েছে যে ঠান্ডা এর আগে আমি কখনো দেখিনি, আর ঠান্ডার কারণে আমার একদম ঘুম আসছিল না। এটা শুনে রোজ বাইরের দিকে তাকিয়ে কিছু একটা চিন্তা করে ফিংকে বলে, বাইরে এত ঠান্ডা, জঙ্গলের বাকি প্রাণীরাও তাহলে নিশ্চয়ই অনেক বিপদে আছে, আমাদের সবাইকে সাহায্য করা উচিত। এটা বলে সে ফিংকে নিয়ে বাইরে চলে আসে। ফিং বলে, তাদেরকে সাহায্য করার কি দরকার? এখন তাদেরকে এভাবে রেখে দিলে আগামী বছর এই পুরো জঙ্গলে আমরা একা এনজয় করতে পারবো। রোজ বলে, তুমি জঙ্গলের সব প্রাণীদেরকে এভাবে মারতে চাও কেন? ফিং বলে, কারণ তারা আমাকে কেউ পছন্দ করে না। রোজ তখন বলে, আমাকেও কেউ পছন্দ করে না, আমাকেও সবাই মনস্টার বলে, কিন্তু এখন একমাত্র আমরাই তাদেরকে বাঁচাতে পারি, আমাদের উচিত তাদেরকে একটা সুযোগ দেওয়া। তারপর তারা দুজন একসাথে এই ভয়ানক ঝড়ের মধ্যেও অনেক কষ্ট করে জঙ্গলের প্রত্যেকটা প্রাণীকে একে একে এই ভয়ানক ঠান্ডার হাত থেকে বাঁচিয়ে তাদের বানানো ওই ঘরে নিয়ে আসতে থাকে।
কিন্তু জঙ্গলের প্রত্যেকটা প্রাণী এক জায়গায় চলে আসায় তারা একে অপরের সাথে ঝগড়া করতে শুরু করে। আর এদিকে জঙ্গলের এতগুলো প্রাণীকে এখানে আনতে আনতে রোজের অবস্থা অনেক খারাপ হয়ে যায়। আর এইসব দেখে ফিং চিৎকার করে সবাইকে থামতে বলে আর বলতে থাকে, আমি জানি তোমরা সবাই আমাকে ঘৃণা করো, আমিও তোমাদের ঘৃণা করি, আমরা প্রত্যেকে একে অপরকে ঘৃণা করি, কিন্তু আমাদেরকে এখানে বেঁচে থাকতে হলে একটা চুক্তি করতে হবে। যদি আমরা এই ঘরের বাইরে যাই তাহলে আমরা সবাই ঠান্ডার কারণে মারা যাব, আর যদি এখানে মিলেমিশে না থাকতে পারি তাহলেও আমরা মারা যাব। আগামী বসন্ত দেখার জন্য আমরা একটা সুবর্ণ সুযোগ পেয়েছি, আর এই সুযোগ আমাদেরকে রোজ করে দিয়েছে, যাকে তোমরা সবাই মনস্টার মনে করো, আর সেই মনস্টারই তোমাদের জীবন বাঁচিয়েছে। তোমরা সবাই রোজকে অনেক খারাপ কথা বলতে, তার উপর হাসাহাসি করতে, কিন্তু রোজ শুধু তার ছোট বাচ্চা ব্রাইট বিলকে ভালোভাবে লালন পালন করার চেষ্টা করছিল, যে ব্রাইট বিলকেও তোমরা কেউ কখনো পছন্দ করনি। রোজ এই ঘরটি তার নিজের হাতে বানিয়েছে, আর সাহায্য করার জন্য তোমাদেরকেও এখানে নিয়ে এসেছে। আমি রোজকে বলেছিলাম যে সবাইকে বাইরে মরতে দাও, কিন্তু সে আমার কথা না শুনে তোমাদেরকে এখানে নিয়ে এসেছে। তখন রোজ সবাইকে বলে, আমি জানি আপনাদের সবার ভিতরে জীবিত থাকার শক্তি রয়েছে, কিন্তু মাঝে মাঝে জীবিত থাকতে হলে আমাদের এমন কিছু করতে হয় যে কাজটা আমরা একদমই করতে চাই না। আমি বন্ধ হয়ে যাওয়ার আগে আপনাদের সবাইকে আমাকে একটা ওয়াদা করতে হবে, আর সেটা হলো আমরা যতক্ষণ এখানে আছি ততক্ষণ আমাদের সবাইকে একে অপরের উপর ভরসা করে মিলেমিশে থাকতে হবে। এটা শুনে জঙ্গলের সবচেয়ে ভয়ানক প্রাণী ভাল্লুক বলে, রোজ একদম সঠিক কথা বলেছে, আমি এখন থেকে আর কারোরই কোনো রকম ক্ষতি করার চেষ্টা করব না, আর যতক্ষণ এখানে আছি ততক্ষণ তো একদমই না। এটা বলে ভাল্লুকটা একটা প্রাণীকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ে, আর সবাই রোজের কথা বুঝতে পেরে এই কঠিন সময়ে একসাথে মিলেমিশে থাকার সিদ্ধান্ত নেয়। আর এভাবেই বেশ অনেকটা দিন পার হয়ে শীতকাল শেষ হয়ে যখন বসন্ত চলে আসে, তখন ব্রাইট বিল আবারও তার বন্ধুদের সাথে সেই জঙ্গলে ফিরে আসে। রোজ ব্রাইট বিলকে এক নজর দেখার জন্য দৌড়ে সেখানে চলে আসে, আর সে ব্রাইট বিলকে জীবিত দেখে অনেক খুশি হয়ে যায়। সে দেখে সবাই ব্রাইট বিলের অনেক প্রশংসা করছে এবং তার সম্পর্কে অনেক ভালো ভালো কথা বলছে। এটা দেখে রোজ আরও খুশি হয়ে যায়। ফিং ব্রাইট বিলকে দেখে দৌড়ে এসে তাকে জড়িয়ে ধরে, আর এখানে এসে সে জানতে পারে তাদের লিডার সেই রোবটের আক্রমণে মারা গিয়েছে। ফিং বলে, যাই হোক, তুমি নিজেকে প্রমাণ করেছো যে তুমি সব কিছুই করতে পারো, রোজ তোমাকে দেখলে অনেক খুশি হবে। ব্রাইট বিল জিজ্ঞাসা করে, রোজ কি এখনও এখানে আছে? ফিং বলে, হ্যাঁ, রোজ ফিরে যাওয়ার সিদ্ধান্ত পরিবর্তন করে এখানেই থেকে গিয়েছে শুধু তোমাকে দেখার জন্য। তখন ব্রাইট বিল রোজের সাথে দেখা করার জন্য তাকে বিভিন্ন জায়গায় খুঁজতে থাকে, আর এভাবে রাত হয়ে যায়। রোজ যেখানে ব্রাইট বিলকে আকাশে ওড়ার ট্রেনিং দিয়েছিল সেখানে চলে আসে, আর তখন সেখানে অনেক হাই টেকনোলজি দিয়ে তৈরি একটা প্লেন আসে, আর ওই প্লেন থেকে একটা রোবট বের হয় আর বলে, আমার নাম হলো ভন্ট্রা, আমার কাজ হলো ভাঙাচোরা ডিফেক্টিভ রোবটগুলোকে ঠিক করা, আর আমি তোমাকে এখান থেকে নিয়ে যেতে এসেছি। রোজ বলে, তোমার কথাবার্তা শুনে তোমাকে অনেক খুশি মনে হচ্ছে। ভন্ট্রা বলে, আমাদেরকে এভাবেই প্রোগ্রাম করা হয়েছে যেন আমাদের কথাগুলো সবসময় একদম খুশি খুশিভাবে শোনা যায়। তুমি আমার কথা শুনে আমাকে খুশি মনে করলেও আমার ভেতরে কোনো প্রকার অনুভূতি নেই। তো রোজ জিজ্ঞাসা করে, তুমি আমার জন্য এত বড় একটা প্লেন কেন নিয়ে এসেছ? ভন্ট্রা তাকে বলে, তুমি অনেক মূল্যবান, ভয়ানক একটা ঝড়ের মধ্যে হারিয়ে যাওয়া 6টা রোজেম রোবটের মধ্যে তুমি একজন। ভন্ট্রার এই কথা শুনে রোজ বুঝতে পারে যে সে ঝড়ের কারণে ভুলবশত এখানে চলে এসেছিল। ভন্ট্রা রোজকে জিজ্ঞাসা করে, তুমি এই জঙ্গলে একা একা এতদিন কিভাবে কাটালে? রোজ বলে, আমি আমার কাজ করছিলাম। ভন্ট্রা তখন বলে, এই জঙ্গলে তুমি কারোর সাথে কথা বলতে পারবে না, তাহলে তোমাকে কাজ দিল কে? তো তারপর ভন্ট্রা বলে, তুমি আমার সাথে প্লেনে চলে এসো, আমরা তোমাকে একদম ঠিক করে দেব। রোজ যখন তার সাথে তার প্লেনে যাচ্ছিল তখন ফিঙ্ক এসে তাকে ডাক দিয়ে বলে, তুমি কোথায় যাচ্ছ? ব্রাইট বিল এসেছে, ও তোমার সাথে কথা বলতে চায়। এটা শুনে রোজ প্লেনে না গিয়ে ফিঙ্কের সাথে সেখান থেকে পালাতে শুরু করে, আর তা দেখে ভন্ট্রা অনেকগুলো রোবটকে পাঠিয়ে দেয় তাকে ধরে আনতে। আর তখন জঙ্গলে অনেক ভয়ানক একটা যুদ্ধ শুরু হয়ে যায়। জঙ্গলের প্রত্যেকটা প্রাণী ওই রোবটগুলোর সাথে যুদ্ধ করতে ও রোজকে সাহায্য করতে থাকে। রোবটগুলো রোজকে ধরার জন্য তার উপর আক্রমণ করতে শুরু করে, আর বেশ অনেক সময় ফাইট করার পর ভন্ট্রা শেষমেশ চালাকি করে রোজকে ধরে ফেলে আর তাকে নিয়ে ফ্যাক্টরিতে যাওয়ার জন্য রওনা দিয়ে দেয়। আর এটা থেকে জঙ্গলের সব প্রাণীরা অনেক মন খারাপ করে। তখন ব্রাইট বিল তার সমস্ত বন্ধুদের সাথে আকাশে উড়তে উড়তে ওই প্লেনের কাছে চলে আসে আর প্লেনের উপর আক্রমণ করতে শুরু করে। আর তখন আমরা দেখি রোবটদের সাথে এই ফাইটের কারণে জঙ্গলে আগুন লেগে পুরো জঙ্গল তছনছ হয়ে গেছে। এদিকে ভন্ট্রা রোজের এই জঙ্গলে থাকা অবস্থায় তার এখানে যে স্মৃতি তৈরি হয়েছে ওই সকল স্মৃতি তার মেমোরি থেকে মুছে ফেলতে শুরু করে। আর তখন ব্রাইট বিল প্লেনের কাঁচ ভেঙে ভিতরে চলে আসে, আর ভিতরে এসে সে রোজকে এই অবস্থায় দেখতে পায়। ব্রাইট বিল রোজের কাছে গিয়ে দেখে সে একদমই নড়াচড়া করছে না। তো বিল তখন মনে করে রোজ তাদের সবাইকে চিরতরে ভুলে গেছে। এটা ভেবে সে অনেক মন খারাপ করে আর সেখানে বসে কান্না করতে থাকে। কান্না করতে করতে ব্রাইট বিল রোজকে বলে, যা কিছু হয়েছিল সেগুলোর একটাতেও তোমার দোষ ছিল না, কিন্তু তুমি আমার জন্য যেটা করেছো তার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। আমি তোমাকে অনেক ভালোবাসি। আর কিছুক্ষণ পর রোজ হঠাৎ করে জেগে ওঠে
আর বলে, আমিও তোমাকে অনেক ভালোবাসি। রোজকে জীবিত অবস্থায় দেখে ব্রাইট বিল অনেক খুশি হয়ে যায়। অন্যদিকে আমরা জঙ্গলের সব প্রাণীদেরকে দেখতে পাই। জঙ্গলের আগুনের এত ভয়াবহ অবস্থা দেখে তারা প্যাডলারের কাছে চলে আসে, যে কিনা এই জঙ্গলের সবচেয়ে বড় গাছটাকে নিজের দাঁতের মাধ্যমে সবসময় কাটার চেষ্টা করে। ভাল্লুক প্যাডলারকে বলে, তোমার সাহায্য প্রয়োজন, একমাত্র তোমার এই গাছ জঙ্গলের আগুনকে নিভাতে পারবে। প্যাডলার বলে, আমি বুঝতে পেরেছি, কিন্তু সবার আগে তোমাদেরকে আমার কাছে ক্ষমা চাইতে হবে, কারণ তোমরা সবসময় আমার এই গাছ কাটা নিয়ে অনেক মজা করতে, আমাকে অনেক কথা শোনাতে, এই জন্য আগে আমার কাছে ক্ষমা চাও। তো তখন প্রত্যেকটা প্রাণী প্যাডলারের কাছে তাকে নিয়ে হাসাহাসি করার জন্য ক্ষমা চাইতে থাকে। এদিকে রোজ আর ব্রাইট বিল মিলে ভন্ট্রাকে কোনো মতে একটা ট্র্যাপে ফেলে প্লেন থেকে লাফিয়ে পড়ে, কিন্তু লাফানোর আগে ভন্ট্রা তাদেরকে বলে, তুমি যতই চেষ্টা করো না কেন, তুমি যতক্ষণ এই আইল্যান্ডে থাকবে আমরা ততক্ষণ তোমাকে নেওয়ার চেষ্টা করতেই থাকবো, আর তোমাকে এখান থেকে নিয়েই যাব। তো তারপর ওই প্লেনটা ধ্বংস হয়ে যায়। রোজ ব্রাইট বিলকে নিজের বুকের ভিতরে রেখে উপর থেকে নিচে পড়তে থাকে। আর এদিকে এতদিন ধরে প্যাডলার যে গাছটাকে কাটার চেষ্টা করছিল, তারা সবাই একসাথে মিলে ওই বিশাল আকৃতির গাছটাকে সমুদ্রের পানিতে ফেলে দেয়, আর সমুদ্রের পানির বিশাল একটা ঢেউ এসে জঙ্গলের আগুন নিভিয়ে দেয়। আর আকাশ থেকে রোজ ব্রাইট বিলকে নিয়ে ওই পানিতে ল্যান্ড করে। তো সবাই সবাইকে সুস্থ দেখে অনেক খুশি হয়ে যায়। তো রোজ জঙ্গলের এত খারাপ অবস্থা দেখে সবাইকে বলে, যতক্ষণ না ওরা আমাকে ধরতে পারছে ততক্ষণ ওরা এখানে আসতেই থাকবে। তো ভাল্লুক তখন বলে, তাহলে আমরা সবসময় ওদের সঙ্গে যুদ্ধ করার জন্য একদম তৈরি থাকবো। রোজ বলে, সেটার কোনো প্রয়োজন হবে না, কারণ আমি এখান থেকে চলে যাচ্ছি, তোমাদের সুরক্ষার জন্য আমাকে এখান থেকে যেতেই হবে। কিছু জিনিস এমন আছে যেগুলো আমাকে ওখানে যেয়ে ঠিক করতে হবে। তখন ব্রাইট বিল বলে, একদমই না, ওরা তোমার সমস্ত স্মৃতি মুছে ফেলবে আর তুমি আমাদেরকে ভুলে যাবে। রোজ বলে, একটু আগে প্লেনে তুমি যখন আমার সঙ্গে কথা বলছিলে তখন তারা আমার পাওয়ার কেটে দিয়েছিল, কিন্তু আমি তবুও তোমার কথা শুনতে পেরেছি। আমি তোমাদের স্মৃতি সবসময় আমার অন্তরে গেঁথে রাখবো, আর আমি কথা দিচ্ছি ওরা কখনোই আমার স্মৃতিগুলো আমার মেমোরি থেকে মুছে ফেলতে পারবে না। তো তখন তারা বলে, আমরা তোমাকে এখানে রাখার জন্য অনেক পরিশ্রম করেছি। রোজ বলে, হ্যাঁ, তোমরা সবাই অনেক পরিশ্রম করেছ, আর এই পরিশ্রমের বিনিময়ে তোমরা একটা অমূল্য জিনিসও পেয়েছো, সেটা হলো তোমাদের সকলের এক হওয়া। এভাবে তোমরা সবসময় একে অপরের সাথে থাকলে কোনো বিপদই তোমাদের কিছু করতে পারবে না, আর আমি এখান থেকে চলে গেলে তোমরা সবাই একদম সুরক্ষিত হয়ে যাবে। ফিঙ্ক তখন কান্না করতে করতে বলে, কিন্তু তুমি আমার একমাত্র বন্ধু, আমি তোমাকে ছাড়া এখানে কিভাবে থাকবো? জীবনে আমার কখনোই কোনো বন্ধু হয়নি। যদি কখনো আমার কিছু হয়ে যায় অথবা ব্রাইট বিলের কিছু হয়, তখন তুমি যদি আমাদের সাথে না থাকো তাহলে কিভাবে আমরা তোমাকে তা জানাবো? যদি আমার তোমাকে কখনো কিছু বলার প্রয়োজন হয় আর তুমি না থাকো, তাহলে আমি কিভাবে তোমাকে বলবো? আমি আমার মনের কথা কার সাথে শেয়ার করব? তখন ভাল্লুক ফিঙ্ককে বলে, তুমি তোমার মনের সমস্ত কথা আমার সাথে শেয়ার করতে পারো। প্যাডলার এবং পিঙ্কটেল এরা দুইজনও ফিঙ্ককে বলে, তুমি আমাদের সাথেও শেয়ার করতে পারো। তো রোজ তখন বলে, আমি এখান থেকে চলে যাচ্ছি, আর আমি প্রমিস করছি যখনই সঠিক সময় হবে আমি আমার বাড়ির রাস্তা অবশ্যই খুঁজে বের করব। তো তারপর রোজ সবাইকে জড়িয়ে ধরে আর তাদের জন্য একটা সুরক্ষিত ঘর বানিয়ে দিয়ে সবাইকে বিদায় জানিয়ে সেখান থেকে চলে যায়। তো এই ছিল আমাদের গল্পবাজির আজকের গল্প। কথা হবে পরের কোনো মুভির গল্প নিয়ে, সে পর্যন্ত সাথেই থেকো।